অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছি। যারা ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিবা, অর্থাৎ বেশি সময় নেই খুব একটা, অ্যাকচুয়ালি ফার্স্ট পেপারে যেরকম পরীক্ষা প্রশ্ন হচ্ছে ওই প্রশ্নের স্ট্যান্ডার্ডে আসলে কি বলা যায় ওইটা আমি অন্য একটা ভিডিওতে বলতেছি। আজকে আমরা চ্যাপ্টার 9, 10 আর 11 লাস্টের যে চ্যাপ্টারটা, এই তিনটা চ্যাপ্টার শেষ করি। এই ক্লাসের উদ্দেশ্য থাকবে এমন যে বিগত বছরে বোর্ডে যে টাইপের প্রশ্ন আসে, মানে যে টাইপের প্রশ্ন আসে ওই টাইপ ভিত্তিকভাবে বলি। আগে তুমি এগুলা করো, তারপরে তুমি অ্যাডভান্স যেটা তোমার ইচ্ছে ওইটা পড়তে পারো। এমন না যে ক্লাস করে তোমার সব কিছু কমন পড়ে যাবে ভাইয়া। তুমি এটা নিজেও জানো যে আমি যতগুলো ক্লাস নিই 20 মিনিটের, এটা এমন না যে এই 20 মিনিট পড়লে তোমার তো হয়ে যাবে, মনে হয় 2 বছরের পরে কি আর 20 মিনিটে ক্লাস করে হয়। যাই হোক, এখন পরীক্ষা যেহেতু সময় নেই, এটাই সব থেকে আমার মনে হয় ইজিয়েস্ট অ্যান্ড বেস্ট সলিউশন টু কভার দ্য 3 সাবজেক্টস, 3 চ্যাপ্টার্স। ওকে, তাহলে চ্যাপ্টার 9, 10, 11-এ চলে যাই। প্রথমে আগে আমরা সূত্রগুলো দেখি কী কী সূত্র আছে। প্রথমত এই তোমার ব্যাসার্ধের মান বের করতে বলে, যেমন লিথিয়ামের তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কত, হাইড্রোজেনের কত। হাইড্রোজেনের কথাটা তো আমরা জানি, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, বোর ব্যাসার্ধ R0 0.5292 অ্যাংস্ট্রোম। তো এটা একটা শর্টকাট, বাট এই শর্টকাট দিয়ে আমরা পরীক্ষার হলে ম্যাথ করবো না, লং কাটগুলো আমি দেখাচ্ছি একটু পরে। বাট এই শর্টকাট এমসিকিউর জন্য কাজে দিবে দেখে লিখে রাখছি। Nতম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে n² × R0, যেটা R0 হচ্ছে বোর ব্যাসার্ধের ভ্যালু, এটা তো কনস্ট্যান্ট 0.5292 অ্যাংস্ট্রোম। তোমার যদি বলে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে তুমি এখানে দেখা দিবা 9 × R0। সেমভাবে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের এনার্জি কত, তুমি বলবো 1/9 × E0, 1/n² × E0, এভাবে লিখবো আমরা, -13.6 ইলেকট্রোভোল্ট। E0 এর ভ্যালু, E0 হচ্ছে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের এনার্জি। তো ইলেকট্রোভোল্ট থেকে জুলে কিন্তু কনভার্ট করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তো তুমি কি করবা, 1 ইলেকট্রোভোল্ট 1.6 × 10⁻19 জুল। পরবর্তীতে টি হাফের সাথে সম্পর্ক কি, টি হাফ হচ্ছে অর্ধায়ু। তো অর্ধায়ুর কিন্তু একটা ম্যাথ থাকে, তো এই ম্যাথটা কীভাবে করবো, টি হাফ ইজ ইকুয়াল টু ln 2/λ। ln 2 হচ্ছে ক্ষয় ধ্রুবক। তার পরবর্তীতে টি হাফ ইজ ইকুয়াল টু ln 2 × টাউ। এখানে আবার ln 2 কি, ln 2 হচ্ছে ln 2 না, টাউ কি, টাউ হচ্ছে গড়ায়ু। গড়ায়ু এবং অর্ধায়ুর মধ্যবর্তী সম্পর্ক কি, তাহলে সম্পর্ক প্রপোর্শনাল সম্পর্ক, সমানুপাতিক। টি হাফ ইজ ইকুয়াল টু ln 2 × টাউ। তারপর পরে আরেকটা কোশ্চেন আছে, আচ্ছা দেখো তো, তাহলে এটা বলা যায় না এই সূত্র আর এই সূত্র দুটোকে যদি তুমি মিক্স করি তাহলে লেখা যায় না যে টাউ ইজ ইকুয়াল টু 1/λ। এটাও কিন্তু এমসিকিউতে কাজে দিবে, তুমি ল্যামডা দিয়ে দিবে, টাউ বের করতে বলে। একটু পরে সিকিউতে আমি আনছি যেটা, ওইখানেও একই টাইপের একটা কোশ্চেন ছিল, ল্যামডা বের করতে হয়, তারপরে টাউ বের করতে হয়, মানে গড়ায়ু বের করতে হয়। তো এই সূত্রগুলো ভাইয়া আগে মাথায় রাখতে হবে সবার প্রথমে। তার পরবর্তীতে এই সূত্র দিয়ে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম বড় ম্যাথই করা লাগে, n = n0 e⁻⁻λt। তো প্রত্যেকটা মানে কি, n হচ্ছে এই একটা নির্দিষ্ট টাইমে এক একটা পরমাণু, এখানে মনে করি এমন ইমাজিন করি যে একটা পরমাণু ভাঙতেছে, তো এটা নির্দিষ্ট টাইমে যায় একটা পরমাণু ভাঙবে, ভেঙে কতটুকু থাকবে অবশিষ্ট, ওইটা হচ্ছে n। আর n0 হচ্ছে কতটুকু আগে ছিল ভাঙার আগ মুহূর্তে। তো এতটুকু যদি পরমাণু আগে থাকে, তাহলে আস্তে আস্তে ভেঙে 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 এতটুকু হবে, এতটুকু হবে। কতটুকু হবে ওইটা হচ্ছে n এর মান, কতটুকু ক্ষয় হয়েছে ওইটা কিন্তু না। এই যে ধরো এতটুকু ক্ষয় হয়ে এতটুকু হয়েছে, তাহলে ক্ষয় হয়েছে যেটা, ওইটা আমি ধরবো না, আমি ধরবো এই মানটা। এটা কিন্তু পরীক্ষায় ভুল হয়, আমি একটু পরে দেখাচ্ছি আবার ম্যাথ করার সময়। তো n0 e⁻⁻λt, তো এটাই ই হচ্ছে, তো ই ক্যালকুলেটারে ধরবা -λt, ল্যামডা তো ক্ষয় ধ্রুবক, টি হচ্ছে যত টাইম পরে। পরবর্তীতে একটা তাহলে ম্যাথ দেখলে আরেকটু আমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, তার আগে বলে রাখি, তাহলে ভাইয়া আপনি যে বলতেছিলেন যে ওই শর্টকাট দিয়ে ম্যাথ করা যাবে না, তাহলে পরীক্ষায় কি দিয়ে ম্যাথ করবো, এই কিছু সূত্রাবলী আছে, এটা একটু মুখস্থ করে যাইতে হবে, করার কিছু নেই। আমি তোমার জায়গায় থাকলে আমি কোনো একটা প্রশ্ন, মানে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষাতে দিছো, ফার্স্ট পেপারের কোশ্চেনের মধ্যে এগুলো লিখে নিয়ে যাইতাম, অথবা অ্যাডমিট কার্ডে লিখে নিয়ে যাইতাম। এমনি মজার ছলে বললাম, আসলে কেন এগুলো চিটিং করা যাবে না, নকল আর হবে না। তো সামনে আসি, Rn = এই যে এই সূত্রটা মনে রাখবো, আমার আসলে নিজেরও এগুলো ভুলে গেছি, আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট বলতেছি। Vn এর সূত্র, আরেকটা মনে হয় En এর সূত্র আছে, এটা তোমরা ভালো জানো আমার থেকে। এই সূত্র আমার মনে থাকে না আর আমার লাগেও না, মেডিকেল অ্যাডমিশনের জন্য শর্টকাট দিয়ে করলেই হয়ে যায়। তুমি একটু পড়ে যাও ভাইয়া, এইখানে কিছু নাই। তো 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 মনে করতেছে যে ভাই আপনি আমাদের উপরে ছাইড়া দিয়ে চলে যেতেছেন। আসলে দেখো, এখন তো আর করার কিছু নাই, সূত্র দিয়ে তো করতে হবে, একটা ম্যাথ তো আসে, দেখো কি টাইপের ম্যাথ আসে। তো প্যারা খাওয়ার কিছু নাই, সামনে আসি। কোথায়, কই ম্যাথটা কোথায়, এটা, ও হ্যাঁ এটাই। এই যে দেখো, উপরে ডাটাগুলো দেওয়া, নিচে বলছে যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করো।
তো তৃতীয় কক্ষপথের পরমাণুর ব্যাসার্ধ যদি বের করতে চাই হাইড্রোজেন পরমাণু, তাহলে আমরা সূত্র বসাবো। এই যে এটা হচ্ছে সূত্র, হাইড্রোজেনের পরমাণুর nতম কক্ষপথের ব্যাসার্ধ Rn = h² ডিভাইডেড বাই পাই m e স্কোয়ার ইন্টু n স্কোয়ার। তো এটার মধ্যে তুমি মানগুলা বসাবো যা যা দেওয়া, তারপরে তোমারটা তুমি বুঝে নিও ভাই, আমি জানি না। তারপরে আসি, তারপরে একটা টাইপের ম্যাথ আসে, এই যে এখানে এটা দেখো 4 নম্বরটা বলছে দুইটা তেজস্ক্রিয় মৌল এ এবং বি এক সময়ে তাদের অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে n0, শুরুতে যেটা ছিল। এই n0 এর 15% ক্ষয় হতে, তাহলে আমি প্রথমে আগে ধরবো এটা ক্ষয় হতে, তার মানে থাকে কতটুকু 85%। তাদের সময় লাগে 5 years and 15 years। গ নম্বরে বসে মৌলের গড় আয়ু কত। এখন গড় আয়ু বের করতে গেলে তাহলে আমাদের প্রিন্সিপালটা কি লাগবে, গড় আয়ু হচ্ছে টাউ না, তাহলে টাউ = 1/λ। তাহলে আমার প্রিন্সিপালটা হচ্ছে ল্যামডা বের করতে পারলে আমি টাউ বের করতে পারবো। আচ্ছা এগুলো তো একক পারবো না, ল্যামডা, টাউ, গড় আয়ু, অর্ধায়ু, এগুলো কিন্তু ডেতেও লেখা যায়, সেকেন্ডেও লেখা যায়। ওটা দেখবা যে উদ্দীপকে কী দেওয়া অথবা পারিপার্শ্বিক অ্যান্সার মানে জিনিসগুলো কী দেওয়া। ল্যামডা হচ্ছে 1/ডে, মানে ডে ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1 এভাবে থাকে। এটা কোনো বাধা ধরা নিয়ম নাই, জাস্ট ইনভার্স কোনটাতে আর নর্মাল কোনটাতে, মানে এটা যদি সেকেন্ড, ওইটা সেকেন্ড ইনভার্স 1 এরকম। যেটা বলতেছিলাম গড় আয়ু বের করবো কীভাবে, ল্যামডা বের করতে হবে। ল্যামডা কীভাবে বের করবো, ওই যে n = n0 e⁻ λt, এই সূত্রের মধ্যে আমরা ধরবো, মান তো দেওয়াই আছে, n0 তো n0 আর n হচ্ছে 85%। তার মানে আমি এটা বলতে পারি না যে n/n0 = e⁻ λt, তাহলে এটা বলতে পারি না n/n0 হচ্ছে 85% বা 0.85। তারপরে তুমি ক্যালকুলেট করবা, ল্যামডার ভ্যালু বের করবা। টির মান কত, টির মান হচ্ছে 5 বছর যেটা দেওয়া আছে। তো এই অনুযায়ী ল্যামডা বের হয়ে গেলে তারপরে তুমি গড় আয়ু বের করবা টাউ, এভাবেই। তার পরবর্তীতে ঘতে কি টাইপের কোশ্চেন করে, দুইটা মৌল দেওয়া থাকে, দুইটা মৌলের মধ্যে তোমার তুলনা করতে হয় যে কোনটার হিসাব কেমন। এটা পারা যাবে, তুলনা করা ইজিলি পারা যাবে, একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি কি কি বললাম এতক্ষণ ধরে, দুইটা টাইপের ম্যাথ বললাম। একটা হচ্ছে আর এর মান, মানে ব্যাসার্ধের মান বের করতে হয়, এনার্জির মান বের করতে হয়। আর একটা টাইপের ম্যাথ কি বললাম ভাই এখান থেকে, যে তুমি কীভাবে গড় আয়ু, অর্ধায়ু, এই টাইপের ম্যাথ যেন পারি পরীক্ষার হলে। চ্যাপ্টার 9 থেকে কিন্তু এই দুইটা থেকে একটা কোশ্চেন আসবেই, জানি না ভাই কি আসবে, বাট আসতে পারে। কি আসবে না আসবে এটা ভাই আমি জানি না, আমার আর বলবা না যে ভাই কমন ফালান, মানে কমন ফালানোর মতো বলেন। আমি সবই পড়াই দিতেছি, এগুলাই আসার কথা, বাট না আসলে এখন আমি কি করব বলো। আমি কি অন্তর্যামী যে টিচারের ভিতরে যে আমি দেখে জানি যে কি টাইপের ম্যাথ দিবে, আমি যেগুলো করে আসছি, যেগুলো বারবার আসছে ওগুলো আমি দেখাচ্ছি। এখন কি আর আমি অন্তর্যামী টিচারের যে কি প্রশ্ন আসবে আমি কি কোশ্চেন লিক করে পড়াই? যাই হোক, তারপরে এখন পরের কথা হচ্ছে ভর ত্রুটির একটা ম্যাথ দিবে। ভর ত্রুটির ম্যাথ অনেকে আগে হয়তো বা করো নাই যারা ক্লাস দেখতেছো। এখন কিভাবে এই ভর ত্রুটির ম্যাথ আমি করব, সহজ একটা উপায় বলি। ভর ত্রুটি হচ্ছে এমন একটা কাহিনী যেখানে তোমার এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটন আর নিউট্রন যতগুলা থাকে সবগুলার আমি যদি সম্মিলিত ভর যোগ দেই, তাহলে একটা পরীক্ষালব্ধ মান অনুযায়ী এটার নিউক্লিয়াসের ভর আলাদাভাবে বের হয়। ওইটার মধ্যে একটু ডিফারেন্স থাকে। যেমন আমি তোমাকে বলি কথার কথা, এমনি একটা আন্দাজে একটা কথা বলি, যেমন প্রোটন আছে 5টা, নিউট্রন আছে 5টা, তো 5টা প্রোটনের ভর ধরে নাও 5 গ্রাম, 5টা নিউট্রনের ভর হইতেছে 5 গ্রাম, তো 5 গ্রাম প্লাস 5 গ্রাম 10 গ্রাম হইতেছে অ্যাকচুয়ালি ভর। যেহেতু 5টা প্রোটন 5টা নিউট্রন আছে, এক একটা 1 গ্রাম করে ধরছি আমি, কিন্তু নিউক্লিয়াসের ভর হইতেছে আমি হিসাব করে পাইলাম যে 9 গ্রাম, হিসাব করে মানে পরীক্ষা করে পাইলাম 9 গ্রাম। মানে ব্যাপারটা এমনই যে এগুলার যোগফল আর এটার মান কম থাকে, তো আলটিমেটলি একটা ডিফারেন্স তৈরি হয়। এটা মাইনাস, মানে প্রোটনের টোটাল সম্মিলিত এবং নিউট্রনের টোটাল সম্মিলিত যোগফল হচ্ছে নিউক্লিয়াসের টোটাল ভরের থেকে বেশি হয়। তাহলে দুটো বিয়োগ করে দিলে যেটা পাবা, যেমন এখানে 1 গ্রাম হইতেছে এটার ভর ত্রুটির মান। তো আমি তোমাকে বোঝানোর জন্য একটা সিম্পল উদাহরণ দিয়ে বললাম, কিন্তু অ্যাকচুয়ালি তো এমন না, এত সোজা না। তো চলে আসে আমাদের পরীক্ষাতে। আচ্ছা, তারপর এখান থেকে ভর ত্রুটি থেকে নির্গত যে শক্তি ওটা তোমার বের করতে হয়, E = m∇m⁶², এটা দিয়ে বের করতে হয়। তো একটা ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হবে। দেখো এখানে কিছু মান পাবা, নিউট্রনের ভর পাবা, প্রোটনের ভর পাবা, প্রোটন কয়টা নিউট্রন কয়টা এগুলা পাবা, আর আমি যেটা বললাম নিউক্লিয়াসের মানও পাবো। এএমইউতে দেওয়া আছে, তুমি এএমইউতেও বের করবা, সমস্যা নেই। তারপরে তোমার বের করতে হবে ভর ত্রুটি কত। তো ভর ত্রুটির সবগুলো আগে মানগুলো লিখবা, দেওয়া আছে হ্যান ত্যান এগুলো। তারপরে এই যে এই লাইনটা ভর ত্রুটি ∇m = z/m, তুমি জেড না মনে থাকতে সমস্যা নেই। তুমি ধরো না প্রোটন যে কয়টা আছে এখানে 2টা না, তুমি এখানে 2 লিখে দিতে পারো। নিউট্রন কয়টা আছে 2টা, তাহলে 2 লিখে দিতে পারো। তারপরে এমপি তো বুঝি না প্রোটনের মাস, mn তো বুঝি নিউট্রনের মাস,
এগুলো লিখে দিবা, সমস্যা নেই। মাইনাস এম অফ নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের ভর, সবগুলো মান দেওয়া, সবগুলো মান তুলে ফেলবা, লাস্টে একটা এমইউতে একটা মান আসবে, এটা হচ্ছে আমার ভর ত্রুটির ভ্যালু, এটাই। তারপরে কি, তারপরে আমি কি করব, এখান থেকে শক্তি বের করবো, মানে ঘ নাম্বারে এরকমই চাই। আচ্ছা, তো সামিয়া আর স্নেহা দুইজন নিউক্লিয়াসকে ভাঙার জন্য দুই রকমের শক্তি দিছে, এরকমই উদ্দীপকে ছিল। ওই দুই রকমের শক্তি দিলে কাঠটা দিলে ভাঙবে আর কি নিউক্লিয়াস, তারটা দিলেই ভাঙবে, যেটা হচ্ছে নিউক্লিয়াসের যে বন্ধন শক্তি, ওইটা ভাঙার থেকে যদি বেশি শক্তি দেয় তাহলেই ভাঙবে এমন। তাহলে আমার বের করতে হবে নিউক্লিয়াসের ভর ত্রুটি দিয়ে, এখানে টোটাল নিউক্লিয়াসের ভর ত্রুটির থেকে আলটিমেটলি বন্ধন শক্তি কত। তো বন্ধন শক্তি হচ্ছে ইজ ইকাল টু এম সি স্কোয়ার, একটু আগে যেটা দেখাইলাম। তাহলে এই ডেল এম এতটুকু হচ্ছে আমার ভর ত্রুটি, আর সি স্কোয়ার তো সি স্কোয়ারই আলোর বেগ। তো এখান থেকে তুমি আলটিমেটলি জুলে অথবা মেগা ইলেকট্রোভোল্টে বের করবা। যেহেতু উদ্দীপকে দেওয়া ছিল যে স্নেহা আর সামিয়ার দুইজন যে শক্তি প্রয়োগ করেছে 22 মেগা ইলেকট্রোভোল্ট এবং 25 মেগা ইলেকট্রোভোল্ট, এই দুইটা মানে থেকে দেখো এটা হচ্ছে 27, তাহলে 22 এবং 25 কোনটা দিলে অরটা ভাঙবে, কারোটা দিলে ভাঙবে না। তারা হিলিয়াম নিউক্লিয়াসটিকে ভাঙতে সক্ষম হবে না, কেউই ভাঙতে পারবে না, কারণ তাদের মান কম। মানে তারা যদি একটু বেশি মারতো, ধরো 30 মেগা ইলেকট্রোভোল্ট, তখন তারটা ভাঙতো। এখন অনেকে আসো ক্লাসের মধ্যে যারা মেগা ইলেকট্রোভোল্ট, জুল এগুলো কনভার্সন পারো না। তাহলে কি করবো, আগে ইজি চ্যাট জিপিটিতে সার্চ দিবা ইলেকট্রোভোল্ট আর জুলে কিভাবে কনভার্ট করে, মেগা ইলেকট্রোভোল্ট থেকে ইলেকট্রোভোল্ট কেমনে কনভার্ট করে, একদম কি সোজা। একটু জাস্ট প্র্যাকটিস করবা, টেবিলে বসে লিখে লিখে প্র্যাকটিস করবা, এটা পারতে হবে, কিন্তু পারতে হবে পরীক্ষায়। ইলেকট্রোভোল্ট মেগা ইলেকট্রোভোল্ট এগুলো কাহিনী পারতে হবে, মানে হিসাব নিকাশ। আমি তোমাকে মূল কনসেপ্টটা বলে দিছি। তাহলে আবারও বলি যে এখানে টোটাল হিসাবটা কেমন, যে তুমি প্রোটন ইলেকট্রনের সবগুলো যোগ করে যে মানটা পাবা, মানে ভরের মানটা পাবা, সেটা প্রকৃত নিউক্লিয়াসের ভরের থেকে বেশি থাকবে। ওইটা আমি বিয়োগ করে একটা পাবো ভর ত্রুটির মান, ওই ভর ত্রুটি দিয়ে আমি বন্ধন শক্তি বের করব যদি আমার চাই ঘ নাম্বারে। এই টাইপের একটা ম্যাথ আসতে পারে চ্যাপ্টার 9 থেকে, কিন্তু অনেকগুলো হিসাব। এই তিনটা টাইপের ম্যাথ তোমার করার পর আর টাইম থাকবে না, তুমি তিনটেই ভালো মতো করে যাও। পরে আসি চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 থেকে আমি সাজেশন দিব যে আমরা আইসিটি অনেক কিছু পড়ে আসছি, ওইটা দিয়ে অনেক কিছু অ্যান্সার করা যায়। চলো দেখি কি কি আছে। তো চ্যাপ্টার 10-এ আছে প্রথমে আইই ইজ ইকাল টু আইসি প্লাস আইবি, এটা তো আমরা জানি কালেক্টরিমিটার আর বেজের কারেন্ট এর হিসাব নিকাশ। তারপর প্রবাহ বিবর্তন গুণক, এটা সূত্র হয়েছিল আলফা ইজ ইকাল টু আইসি বাই আইই, এবং প্রবাহ লাভের সূত্র ছিল আইসি বাই আইবি। এগুলো আমার কেন লাগবে, কারণ গ নাম্বারে মাঝে মাঝে করতে হয়। আলফা বিটার মধ্যে একটা সম্পর্ক আছে, ওটা একটু দেখে নিব, এই টাইপের ম্যাথ আসে। তারপর আসে সামনে, এমনি পরীক্ষা ভালো হয় না। তারপর আচ্ছা, তো এটা দেখো, একটা দুর্বল সংকেত 125 গুণ বিবর্তিত করার জন্য একটি কমন ইমিটার ট্রানজিস্টরের পিট প্রবাহ, আচ্ছা পিট প্রবাহ হচ্ছে বি এর বিট আইবি, পিট প্রবাহ পরিবর্তন করলে সংগ্রাহক প্রবাহ আইসির মান দেওয়া। তারপরে তোমার চাইছি কি এখানে উদ্দীপকের ট্রানজিস্টরের প্রবাহ বিবর্তন গুণক আলফার মান বের করো। ও আলফা ইজ ইকুয়াল আইসি বাই আই, ওইটা দিয়ে বের করে ফেলবো। যদি না থাকে একটা মান, তাহলে ওই যে সবার শুরুতে যে ইকুয়েশনটা বললাম, এই যে এই সূত্র দিয়ে আমি যেটা নাই ওইটা বের করে ফেলবো। ধরো লাগবে আইসি আর আই, তোমার দেওয়া আছে আইবি আর আইসি, তাহলে আই কেমনে পাবো, দুইটা যোগ করে দিলেই পাবো। এর থেকে সোজা ম্যাথ আর হয় না এই চ্যাপ্টারে, তো এটাই পারবো। এখন এই চ্যাপ্টার থেকে ভাই দিব না কি ম্যাথ দিব না, হচ্ছে কোনো একটা জটিল ট্রানজিস্টরের ম্যাথ আসছে, দিব না, এটাই দিব না। জটিল ট্রানজিস্টরের ম্যাথ আমরা পারবো না পরীক্ষার হলে, পারলে দিও তুমি, না আমার সাজেশন থাকবে হবে না। তাহলে এটা সোজা নাইস। পরে ম্যাথে চলে আসি। পরে ম্যাথ না, এগুলো হচ্ছে আইসিটির পড়াশোনা। কিছুদিন আগে আমরা পরীক্ষা দিয়ে আসছি, অনেক ভালো মতো লজিক গেট পড়ে আসছি। তো নিজ দায়িত্বে লজিক গেটের জিনিসগুলো আরেকবার একটু দেখে যাবো, কি দেখে যাবো, বিগত বছরের বোর্ডের কিছু প্রশ্ন দেখে যাবো, কি টাইপের লজিক গেট আসে। তো এটাই। তারপরে আর কি চ্যাপ্টার, লাস্টের চ্যাপ্টারে চলে যাই না, জ্যোতির্বিজ্ঞান। এই চ্যাপ্টার থেকে তুমি ধরো কিছু পড়ো নাই আগে, একটা সূত্র পড়ে যাও, একটা ম্যাথ টাইপের করে যাও, এটা আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। দেখো আমি বলি, একটা গ্রহকে কি পরিমাণ তারে চাপ দিয়ে ছোট কইরা আমি, আচ্ছা আগে একটা কথা বলি, একটা গ্রহ এত বড়, এখানে তারে ছোট করবো আমি যেন তার ঘনত্ব বাড়ে। ছোট করলেই তো ঘনত্ব বাড়বে। ওই যে রেডিয়াসটা হবে ছোট করার পরে, সেই রেডিয়াসটাকে বলে সহনশীল ব্যাসার্ধ। আরও অনেক নাম আছে, ক্রান্তি ব্যাসার্ধ, যেটাই হোক, সহনশীল ব্যাসার্ধ হচ্ছে এমন একটা ব্যাসার্ধ যেখানে তৈরি করলে সেটা অনেক ছোট হবে এবং যেটা কৃষ্ণ গহ্বরে পরিণত হবে। তো ওই গ্রহের কৃষ্ণ গহ্বরে পরিণত হতে গেলে কি আর লাগবে, তার ব্যাসার্ধর পরিমাণ কি লাগবে, ওইটাই সূত্র এরকম। গ্রহের ভর
এটা ধরো পৃথিবী অথবা সূর্যকে তুমি যদি ব্ল্যাক হোলে পরিণত করতে চাও কৃষ্ণ গহ্বরে, তাহলে তোমার এই পৃথিবীর ভর বসাবা, আর কিছু লাগবে না। 2g যেহেতু হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, m তো হচ্ছে পৃথিবীর ভর, অথবা তোমার যে গ্রহের করবাই কাহিনী সেই গ্রহের ভর, আর c তো আলোর বেগ। এই সূত্রটা খালি পড়ে যেতে হবে, সূত্র মনে থাকবে না অ্যাকচুয়ালি। তো এই অনুযায়ী একটা ম্যাথ আসে এবং আমি দেখাই কি কি টাইপের ম্যাথ আসে। তো এই অনেকগুলো মান ঠান দেওয়া থাকবে, লাস্টে বলবে যে কোনো আলোক রশ্মি যদি ওই কৃষ্ণ গহ্বরের 12 কিলোমিটার দূরে চলে যেতে পারবে কিনা। কথাটা এমন যে কৃষ্ণ গহ্বর আমরা জানি, যদি ধরো কৃষ্ণ গহ্বরের রেঞ্জ হচ্ছে 15 কিলোমিটার, তো এখন 15 কিলোমিটারের কৃষ্ণ গহ্বরে যদি 12 কিলোমিটার দূরে যায়, তাহলে বোঝানোর চেষ্টা করতেছে এমন যে 15 কিলোমিটার ভিতরে আছে। তাহলে কৃষ্ণ গহ্বরের হিসাবটা এমন যে বাইরে থেকে কোনো বস্তু বা আলো যদি আসে তাহলে সেটা অ্যাবজর্ব করে নেয়, বাইরে আর বের হতে পারে না। তো এই মেকানিজম অনুযায়ী আমার আগে বের করতে হবে সহনশীল ব্যাসার্ধ কত। সহনশীল ব্যাসার্ধ যত, সেটার মধ্যে যদি 12 কিলোমিটার থাকে তাহলে ওটা বের হইতে পারবে না। 12 কিলোমিটার যদি ওই সহনশীল ব্যাসার্ধ বাইরে থাকে তাহলে বের হইতে পারবে। তো কনসেপ্টটা এমনই, তুমি এটা একটু দেখে যাও। তো আমি বলি কিভাবে করব। তো প্রথমে বের করলাম আমি আর এর মান, সহনশীল ব্যাসার্ধ আর এর মান আসলো 15-র কাছাকাছি বা 14.75। তো এটা বেশি হয়ে গেছে, তো মানে এই পরিমাণের দূরত্ব। তো এখন 12 কিলোমিটার হচ্ছে এখানে, তাহলে ভিতরে চলে আসছে, তাহলে আলোক রশ্মি এটাতে মানে বের হতে পারবে না। তো এটাই। তো মোটামুটি যারা আমার পুরো সিরিজটা দেখছো ফিজিক্সের সেকেন্ড পেপারের, ফিজিক্স সেকেন্ড পেপারে তো সময় নেই, একদিন মাত্র টাইম আছে। তো যারা ফিজিক্স সেকেন্ড পেপারে পুরো সিরিজটা দেখছো তাদের ক্ষেত্রে বলি যে তোমরা ভাইয়া আমি যে টাইপের ম্যাথগুলো করাইছি আগে ওই টাইপের ম্যাথগুলো আগে দেখো। আমার কাছে পার্সোনালি মনে হয় যে এগুলার বাইরে পড়ার আসলে সময় থাকবে না। এখন প্রশ্ন কঠিন হইলে করার কিছু নাই, মানে আমার ক্ষেত্রে কি করব বলো, আমি তো ভাই যে যতটুকু সম্ভব আমার জন্য ততটুকু আমি করার চেষ্টা করলাম। এখন তো তোমার 6-7 ঘন্টা ক্লাস দিয়ে আমি ইন ডিটেলসে বই দেখে দেখে আস্তে আস্তে বলে বলে বুঝায় বুঝায় পড়ার তো ভেবে টাইম নেই। জাস্ট তোমাকে যে টাইপের ইম্পর্টেন্ট টপিকগুলো দেখালাম সেটা একটু পড়বা। আর ফিজিক্স সেকেন্ড পেপারে ক্লাসগুলো করা হয়ে গেলে আমি আর একটা ফাইনাল একটা সাজেশন দিবনি, ফাইনাল সাজেশনটা একটু দেখে যাও তাহলে আরও একটু ভালো হবে। তো আগের ক্লাস পরের ক্লাসগুলো সবগুলো দেখে গেলে মোটামুটি একটু কমন পাবা, সব কমন পাবা না, মোটামুটি একটু কমন পাবা, একটু ভালো কিছু হবে। তো আমাদের ফিজিক্স শেষ, তাহলে দেখা হবে বায়োলজি ক্লাসে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।